হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের। তো চলে আসলাম নতুন আরো একটা লাইভ ক্লাসে, এবং আজকের ক্লাসে হচ্ছে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো, পরিণতি প্রথম পত্রের পরিণতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়, এটা দ্বিতীয় পত্র হবে। আজকে আমরা দ্বিতীয় পত্রের সপ্তম এবং দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। সো তোমরা কারা কারা কোথায় আসো এবং যারা আমার ক্লাসটা দেখতে পাচ্ছ সবাই একটু জানাও। একটু লেট হয়ে গেল ক্লাসে, কারণ হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা ক্লাসগুলো একটু দেরি করে শুরু করতে হয়েছে। একটু না, ভালোই দেরি হয়েছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। চলো আমরা হচ্ছে এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে এডুকেশন পেজ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে যেটা করব যে এই সপ্তম অধ্যায় সবচেয়ে ইজি একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে আমরা জানি যে সৃজনশীল আনসার করা সবচেয়ে ইজি হবে। ঠিক আছে, কারণ এখানে তোমার খুব বেশি কিছু না জানলেও হবে। এখানে খুব অল্প জিনিস আজকে আমি দেখাই দিব, খুব অল্প জিনিস দেখাই দিব, এবং ইনশাল্লাহ এখান থেকেই তোমরা ভালো করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা দেখাতে যাচ্ছি যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো। গুরুত্বপূর্ণ টপিক দেখো, অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশন, এই দুইটা তোমরা ভালো করে পড়বা। অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশন, তোমরা অনেক কিছু পড়া দরকার নেই এখানে। তোমরা হচ্ছে বাকিগুলো তো পড়বা, এমসিকিউর জন্য পড়বা, কিন্তু মনে রাখবা তোমাদের জন্য পিএসসি, যেটা পাবলিক সার্ভিস কমিশন, বা যেটা হচ্ছে তোমরা জানো যে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন সরকারি পরীক্ষা যে সংস্থাটা নিয়ে থাকে, একটা সাংবিধানিক সংস্থা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে পিএসসি। তো সেই পিএসসি নিয়ে আমরা কথা বলবো। এই পিএসসি এবং হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, এই দুইটা তোমাদের পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসার সম্ভাবনা একটু কম। ঠিক আছে, সৃজনশীল হিসেবে আসার সম্ভাবনা একটু কম, কিন্তু তোমাদের জন্য সৃজনশীল হিসেবে আসার জন্য অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশন, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এডুকেশন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। যারা যারা আমার ক্লাসটা দেখছো তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি খুব সংক্ষেপে আজকে ক্লাসটা নিব, মাত্র 30 থেকে 40 মিনিটের ক্লাসটা নিব। সো তোমরা একদমই হচ্ছে ক্লাসটা সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে যারা জানে না যে ভাইয়া ক্লাসে আসছি তারা যেন জেনে যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা তোমরা পড়বা। তো এটা তোমাদের লেখা লাগবে না, আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তোমরা হচ্ছে ক্লাসটা জাস্ট শেয়ার করে রাখো আর বন্ধুদেরকে মেনশন করে দাও। জ্ঞানমূলক কি কি পড়বে দেখো। অ্যাটর্নি জেনারেলের মূল কাজ কি? আমরা জানি অ্যাটর্নি জেনারেল মূল কাজ হচ্ছে সরকারকে আইনি সহায়তা দেওয়া। কারণ অ্যাটর্নি জেনারেল মেইনলি হচ্ছে কার জন্য কাজ করে? তিনি হচ্ছেন সরকারের জন্য কাজ করে। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংজ্ঞা তুমি দিবা। তারপর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে আমরা জানি অ্যাটর্নি জেনারেল। দুর্নীতি কি? বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অনেক বেশি পরীক্ষায় আসে এটা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টাকে কি বলে? অ্যাটর্নি জেনারেল বলে। সো এগুলোই আমরা দেখছি বিগত কয়েক বছরের পরীক্ষায় জ্ঞানমূলক হিসেবে এগুলা থেকেই আসে। ঠিক আছে, এগুলা থেকেই গত কয়েক বছরে আমরা দেখে থাকি যে পরীক্ষায় এসে থাকে। তারপরে যদি তুমি দেখো এই অধ্যায়ের অনুধাবনমূলক তুমি কি কি পড়বে, দেখো অনুধাবনমূলক কি কি পড়বে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের গুরুত্ব অপরিসীম। অবশ্যই তুমি দেখো নির্বাচন কমিশন কি করে, তারাই নির্বাচনটা পরিচালনা করে। এখন যদি তুমি নির্বাচনই না হয় তাহলে কিভাবে আমরা বুঝবো যে এটা একটা গণতান্ত্রিক সরকার? এই জন্য নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার ক্ষমতায় আসবে সেটাকেই আমরা গণতান্ত্রিক সরকার বলতে পারবো। ঠিক আছে, এই জন্য এটা গণতান্ত্রিক সরকার দরকার। সাংবিধানিক প্রতিষ্ঠান কি বলতে বোঝায়? সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে বোঝায় যেগুলো সুষ্ঠু, যেগুলো হচ্ছে নিরপেক্ষ, যেগুলো হচ্ছে সরকারি কোন ধরনের হস্তক্ষেপ থেকে মুক্ত, সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। নরমালি তোমাদের এখানে চারটাকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে পারি, যেমন হচ্ছে পিএসসি, তারপর হচ্ছে নির্বাচন কমিশন, তারপর হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ঠিক আছে, এগুলো কি আমরা অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি। আচ্ছা, তারপরে দেখো কি কি কারণে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণকে পদচ্যুত আছে, এগুলো তোমরা পারবা। সো এগুলো আমি তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিব, তোমরা হচ্ছে এগুলো একটু নিজেরা বাসায় কি করবা, একটু প্র্যাকটিস করে নিবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাকি অধ্যায় সবগুলারই ইম্পর্টেন্ট আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে এগুলা তোমাদের আরো কাজে দিতে পারে। ওকে, সো তারপর আসো
এই অধ্যায়ের আমরা কিছু এমসিকিউ সলভ করি। সো সবাই দ্রুত আমার সাথে, একদম দ্রুত আমরা হচ্ছে 15 মিনিটে 15টা এমসিকিউ সলভ করব। দেখো, বাংলাদেশ বেসরকারি কর্ম কমিশনের আদেশ জারি হয় কখন? এটা বিশেষ পরীক্ষায় আসছিল, তো তোমরা এটা আনসার করে ফেলো তো। বাংলাদেশ বেসরকারি কর্ম কমিশনের আদেশ জারি হয় কখন? বেসরকারি কর্ম কমিশন, আগে কিন্তু কর্ম কমিশন দুইটা ছিল। একটা আগে একদম সবার প্রথম 1972 সালে যখন কর্ম কমিশন হয়, তখন এই পিএসসি দুইটা ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা, আর একটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা পিএসসি ছিল। পরবর্তীতে সেগুলো আইসা একসাথে করা হয়, 1977 সালে এসে একসাথে করা হয়। ঠিক আছে, তো সবাই অ্যান্সার করে ফেলো তো, সবাই অ্যান্সার করে ফেলো। কি হবে এটা? এটা পরিণতির দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, পরিণতির দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। এটা একটু ভুল আছে, দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। ওকে, তাহলে আমরা জানি বাংলাদেশ বেসরকারি কর্ম কমিশনের, সরকারি কর্ম কমিশনের এটা আচ্ছা, এটা ভুলে বেসরকারি আসছে, এটা সরকারি হবে। ঠিক আছে, এটা সরকারি হবে, নট বেসরকারি, এটা হবে সরকারি। বাংলাদেশ সরকারি কর্ম, হ্যাঁ বাংলাদেশ, আমি এই অধ্যায়ের সবকিছু, তোমরা জাস্ট ক্লাসটা দেখো, এই অধ্যায়ের সবকিছু একদম এত ইজিলি তোমাদের দেখাবো যে তোমাদের আলাদা করে এগুলার ওইভাবে না পড়লেও হবে। দেখো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি হয় 1972 সালের 8 এপ্রিল, 1972 সালের 8 এপ্রিল। ঠিক আছে, 1972 সালের 8 এপ্রিল। তারপরে দেখো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? তাহলে যেহেতু 1972 সালে আমরা দেখছি, তাই জন্য এটা 1972 সালই হবে। পরবর্তীতে 1977 সালে আবার এটা কিন্তু কি করা হয়েছে? আবার এটা রিশাফল করা হয়েছে, আবার নতুন করে একসাথে করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো 3 নাম্বারটা দেখো, বাংলাদেশ কর্ম কমিশনের সভাপতি সদস্যগণ কাকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্র দ্বারা পদত্যাগ করতে পারেন? অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি কার কাছে পদত্যাগ করতে পারে? সবাই অ্যানসার করে ফেলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি কার কাছে পদত্যাগ করতে পারে? সবাই অ্যানসার করে ফেলো, কার কাছে পদত্যাগ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি? তিনের কি হবে? সবাই অ্যানসার করে ফেলো। তিনের কি হবে? ওকে, তাহলে আমরা জানলাম যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি যার কাছে পদত্যাগ করতে পারে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তাকে কিন্তু রাষ্ট্রপতি, এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসির যে প্রধান বা চেয়ারম্যান, তাকে কিন্তু নিয়োগও রাষ্ট্রপতি দেয়, কিন্তু তাদেরকে শপথ পড়ায় কিন্তু আবার প্রধান বিচারপতি। ঠিক আছে, তাহলে তারা পদত্যাগ করে কার কাছে? রাষ্ট্রপতির কাছে পত্র দ্বারা পদত্যাগ করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ন্যূনপক্ষে, মানে কি? মানে হচ্ছে কমপক্ষে, ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? দেখো তো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? কতজন ন্যূনপক্ষে? হ্যাঁ, 3 কয়টা? রাষ্ট্রপতি হবে। 4 নাম্বার দেখো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন মানে বিপিএসসি মানে কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক মানে সরকারি, সার্ভিস মানে কর্ম, আর কমিশন তো কমিশন। ঠিক আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যারা হচ্ছে দেখবা বিসিএস, বিভিন্ন এনএসআই সহ বিভিন্ন সরকারি জবগুলার যারা পরীক্ষা নিয়ে থাকে, একটা সাংবিধানিক সংস্থা, এটাকে বলা হয় বিপিএসসি। ঠিক আছে, এই জন্য এটা উত্তর তো নিচে দেওয়া আছে। ভাইয়া, কোথায় উত্তর নিচে দেওয়া আছে? এখানে উত্তর নিচে দেওয়া আছে? নাই তো। আচ্ছা, উত্তর নিচে দেওয়া আছে বলতে এগুলোর মধ্যে উত্তর দেওয়া আছে, উত্তর প্রশ্ন দেওয়া আছে, এগুলোর মধ্যে উত্তর দেওয়া আছে। আচ্ছা, দুইটা উত্তর দেওয়া আছে, সেটা বলতে পারো। এটা একটা হবে 5, একটা 6, এটা কি হবে? এটা কি হবে? সবাই অ্যানসার করতো, আমি হয়তো ভুলে দেওয়া আছে, এটা দুইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, সর্বনিম্ন কতজন? এখানে একটা 5 হবে, আর একটা 6 হবে। হ্যাঁ, দুইবার আছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা 6 হবে। ঠিক আছে, 6 থেকে 15 জন, আমরা জানি 6 থেকে 15 জন, সর্বনিম্ন 6 থেকে 15 জন এখানে থাকতে পারে। ওকে, তারপর আসো 5 নাম্বার, অ্যাটর্নি জেনারেল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে কে নিয়োগদান করেন? অ্যাটর্নি জেনারেল এবং মহা হিসাব নিরীক্ষক দুইটা একসাথে চলে আসছে, দুইটা জিনিস কিন্তু আমরা একসাথে পেয়ে যাব, যে অ্যাটর্নি জেনারেল এবং মহা হিসাব নিরীক্ষক। অ্যাটর্নি জেনারেল কাজ কি আমরা জানি, মনে রাখবা,
অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের আইনজীবী। জাস্ট এই কথাটাই মনে রাখবা যে অ্যাটর্নি জেনারেল মানি হচ্ছে তিনি সরকারের আইনজীবী, অর্থাৎ সরকারেরও কিন্তু একজন আইনজীবী লাগে। তোমরা দেখবা একটা প্রতিষ্ঠানের বা একটা বড় বড় যে কোম্পানি আছে তাদের কিন্তু একজন করে পার্সোনাল লয়ার থাকে। সো আমাদের বাংলাদেশ সরকারের যে পার্সোনাল লয়ার বা আইনজীবী তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তিনি বাংলাদেশ সরকারের দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে যেসব চুক্তি বা যেসব মনে করো যত ধরনের চুক্তি আছে, যত ধরনের বিনিয়োগ বা যা কিছু আছে সবকিছুতে তো আমরা জানি যে একজন আইনজীবী লাগে, সেই আইনজীবীটাই হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, তিনি সরকারের আইনজীবী। এবং মহাহিসাব নিরীক্ষকের কাজ কি? মহাহিসাব নিরীক্ষক এই যে বাংলাদেশে যত সরকারি কর্মচারী কর্মকর্তা আছে তারা কোন খাতে কত টাকা ব্যয় করতেছে, তাদের এই ব্যয়গুলো আসলে কতটুকু সঠিক, সেগুলো কি কোনো দুর্নীতি করতেছে কিনা, এই সকল কিছু দেখতে পারেন এই মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। তার এখতিয়ার আছে যে কোনো সময় যে কোনো সরকারি কর্মকর্তার অর্থের লেনদেন সহ যে কোনো কিছুর যে তোমার পত্র থাকে বা যে নথি থাকে সেই নথি চেক করার। সো এটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক। তাহলে আমরা জানলাম অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক। তাহলে অ্যান্সার দিয়েছে রাশেদুল ইসলাম 5 এর খ, জেরিন বলছে 5 এর ক, শাহিন বলছে এ। তাহলে এটা কিন্তু রাষ্ট্রপতি হবে। অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রককে নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি দেয়। একটা জিনিস মনে রাখবা, এই যে অ্যাটর্নি জেনারেল, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। এই যে অ্যাটর্নি জেনারেল, ওনার কোনো শপথ নাই, ওনার কোনো শপথ প্লাস মেয়াদ নাই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এগুলা বিসিএস এও আসে, এগুলা বিসিএস সহ ঢাকা ইউনিভার্সিটি সহ সকল পাবলিক ইউনিভার্সিটিতে এই পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তো এখন থেকে জেনে রাখো যে অ্যাটর্নি জেনারেলের শপথও নাই, মেয়াদও নাই। এখন তুমি বলবো ভাই কেন নাই? কারণ হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে? অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। নিয়োগ কে দেয়? নিয়োগ দেয় হচ্ছে স্বয়ং রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি যেই তাকে শপথ পড়ায়, তাকে শপথ পড়ায় আমরা জানি স্পিকার। তাহলে তিনি যেই শপথটা নেন সেই শপথটা দিয়েই অ্যাটর্নি জেনারেলের শপথটা হয়ে যায়। তাহলে এই জন্য অ্যাটর্নি জেনারেল আলাদা করে কোনো শপথ নিতে হয় না। ফার্স্ট অফ অল তার শপথ নিতে হয় না। দ্বিতীয়ত তার কোনো মেয়াদও নাই, মানে রাষ্ট্রপতি যখন ইচ্ছা তখন তাকে ইন করাইতে পারেন, আবার যখন ইচ্ছা তখন তাকে আউট করে দিতে পারেন। রাষ্ট্রপতি যখন মনে হবে যে না এই অ্যাটর্নি জেনারেল আমার জন্য বা সরকারের জন্য ভালো কাজ করতেছে না, দেশের জন্য ভালো কাজ করতেছে না, তিনি বুঝতেছেন না, তখন তাকে যে কোনো সময় আউট করে দিতে পারবে। তার সাথে কোনো চুক্তির কোনো লিখিত চুক্তি নাই, মানে ওইরকম কোনো চুক্তি নাই যে তোমাকে 5 বছরের জন্য 10 বছরের জন্য রাখবো। মানে যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টের মনে হয়েছে তিনি ভালো কাজ করতেছেন ততক্ষণ তাকে রাখবে, তার মেয়াদও নাই। ঠিক আছে, তার আগে আউট করে দিতে পারবে। তাহলে এটা কি হবে? তার শপথও নাই, তার মেয়াদও নাই। এটা কি? এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, এটা মনে রাখবা, অ্যাটর্নি জেনারেল। এবার আসো বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে। এই যে দেখো বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, এটাও কিন্তু অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাও অ্যাটর্নি জেনারেল কি বলা হয়। তিনি সুপ্রিম কোর্টের যে বিচারপতি থাকে তাদের সমকক্ষ, তাদের সমান হচ্ছে তার সম্মানটা থাকে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে অনেক, বাংলাদেশ এটা অনেকবার পরীক্ষায় আসে এবং তোমরা যে ভার্সিটি এডমিশন দিবা সেখানেও থাকবে। রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন নিচের কোন কর্মকর্তাকে নির্দেশ করে? দেখো রাষ্ট্রের পক্ষে, তাহলে রাষ্ট্রের পক্ষে যেই ব্যক্তি আইন নিয়ে কাজ করেন এটা কিন্তু একটা সৃজনশীল হইতে পারে। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা সৃজনশীলকেই উদ্দেশ্য করতেছে। তাহলে এটার আনসার কি হবে? অ্যাটর্নি জেনারেল, প্রশাসনিক কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, সামরিক কর্মকর্তা। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আছেই 4টা, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল একটা। তাহলে এটা কি হবে? অ্যাটর্নি জেনারেল, কারণ তিনি একমাত্র রাষ্ট্রের আইনজীবী হয়ে কাজ করেন। তাহলে রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন কে? অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু অনেকে মামলা দিতে পারে। ওই যে তোমরা একবার দেখছো যে শেখ মুজিব মাজদার হোসেন বনাম বাংলাদেশ, এমন দেখছো যে বিচার বিভাগকে হচ্ছে তোমার শাসন বিভাগের পক্ষ থেকে শাসন বিভাগের আওতা মুক্ত করতে একটা কিন্তু বিপক্ষে একটা মামলা হয়েছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ। তাহলে যখন তুমি বাংলাদেশের বা রাষ্ট্রের বিরুদ্ধে একটা মামলা দিবা, যখন তোমার মৌলিক অধিকার, তোমার যদি মৌলিক অধিকার ফুলফিল না হয় তুমি কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা দিতে পারবা। তখন নাম হবে এমন সাইফুর রহমান বনাম বাংলাদেশ, বা তোমার নাম হইতে পারে যেমন আছে মাধুর্য বিনতে রৌফ বনাম বাংলাদেশ। এভাবে কিন্তু মামলাগুলো হয়। আর এগুলা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী আসবেন, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আসো 8 নাম্বার এমসিকিউটা।
স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নম্বরে বলা আছে দেখি বলো তো। দুর্নীতি দমন কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? না ভাইয়া, দুর্নীতি দমন কমিশন এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ঠিক আছে স্যার, রাষ্ট্রপতি কার নির্দেশনায় কাজ করে? রাষ্ট্রপতি কার নির্দেশনায় কাজ করে না, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধানই, একটা রাষ্ট্রের প্রধানই হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, একটা রাষ্ট্রের তোমার কি বলা হয়, সরকারের প্রধান হচ্ছে, সরকারের প্রধানকে, সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। মাথায় রাখবা, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সরকারের প্রধান প্রধানমন্ত্রী। ঠিক আছে, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান না। ঠিক আছে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। ওকে, তাহলে স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন, এবার যেহেতু সামনে ইলেকশন হইতে পারে, তো তোমাদের একটা উদ্দীপক কিন্তু নির্বাচন কমিশন নিয়ে আসতে পারে। নির্বাচন কমিশন মনে রাখবা 118 নম্বর অনুচ্ছেদে আছে, আর 137 নম্বর অনুচ্ছেদে আছে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, এগুলো মনে রাখবা। পিএসসি 137 নম্বর অনুচ্ছেদে সংবিধানে, আর 118 নম্বর অনুচ্ছেদে আসলে তোমাদের জন্য এটাই আসতে পারে। 118 নম্বর অনুচ্ছেদ এটা আছে নির্বাচন কমিশন নিয়ে বলা আছে। নির্বাচন কমিশন দেখো একটা স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী, মানে এখানে সরকার চাইলেও হস্তক্ষেপ করতে পারবে না, সরকার চাইলেও এদের কাউকে পদত্যাগ করাইতে পারবে না। তোমরা এখন কিছুদিন আগে দেখছো, 2 দিন আগে যে পিএসসির যেই পিএসসির বিপক্ষে যে একটা আন্দোলন হইলো, শিক্ষার্থীদের 46তম রিটেন অব্যাহতি দেওয়ার মানে 46তম রিটেন পিছানোর জন্য, সেখানে কিন্তু সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারে না, তারা সর্বোচ্চ অনুরোধ করতে পারে, কিন্তু তারা চাইলেই সেখানে কাউকে পদত্যাগ করাইতেও পারবে না। সেখানে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ রাষ্ট্রপতি দিবে, বা তাদের সব কাজ তাদের মতো করে হবে, এখানে সরকার কোনো ইয়ে করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্য এগুলাকে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন নিরপেক্ষ সংস্থা বলা হয় বা প্রতিষ্ঠান বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান। এবার দেখো, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক কে নিয়োগ করেন? এটা একটু আগে বলছি, এটা রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, এগুলো সবই রাষ্ট্রপতি নিয়োগ করেন। আসো, সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? দেখো একটু আগে আমি বলছি সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি, এটা আনসার করলে বুঝতে পারবা। সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম একটা ভালো কথা বলছো, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী মূলত প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করে। আমি আগের ক্লাসেই বলছি কিন্তু যে আমরা একটা মন্ত্রী পরিষদ শাসিত রাষ্ট্র, আমরা একটা মন্ত্রী পরিষদ শাসিত রাষ্ট্র, আর মন্ত্রী পরিষদ শাসিত রাষ্ট্রে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই কম। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা আদৌ তোমরা কেমন তেমন কিছু দেখো না, তিনি মাত্র 2টা কাজ প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া করতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এই 2টা কাজ ছাড়া বাকি সকল কাজই তাকে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে করা লাগে। যুদ্ধ ঘোষণা, অধিবেশন আহ্বান, জাতীয় সংসদ অধিবেশন আহ্বান স্থগিত করা বা যত সব কিছু আছে তার আন্ডারে সকল কিছুই প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে করা লাগে। শুধুমাত্র 2টা কাজ তিনি নিজের মতো করে করতে পারেন। ঠিক আছে, ওকে, এটা পরিণতি 2য় পত্রের 7ম অধ্যায়। ঠিক আছে, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটা? দুর্নীতি দমন কমিশন। বাকি 3টাই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে তাহলে বাকি গেছে কোনটা? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। দেখো, সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু 4টাই, আরো আছে কিন্তু মেইনলি তোমাদের বই অনুযায়ী 4টাই। ঠিক আছে, ওকে। তারপরে আসো 11 নম্বর প্রশ্নটা, দেখো এই যে পিএসসি, পিএসসি এর পূর্ণরূপটা কি? দেখো তো, তোমাদের এই পূর্ণরূপ অনেক বেশি পরীক্ষায় আসে, তোমাদের পূর্ণরূপগুলো অনেক বেশি পরীক্ষায় আসে। তাহলে অ্যান্সার করে ফেলো তো, কত চ্যাপ্টার বললাম? 11 নাম্বার। পিএসসি এর পূর্ণরূপ কি? পিএসসি আমি বারবার বলছি, এটা পাবলিক সার্ভিস কমিশন। এটা দেখো, পাবলিক সার্ভিস কমিশন। এটা কি আছে? পাবলিক সিকিউরিটি তো অবশ্যই না, এখানে নিরাপত্তার কোনো কথা বলা নাই। পাবলিক সাবস্ক্রাইবার না, সাবস্ক্রাইবার কোনো কথা নাই। পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, দুইটাই কি সেম নাকি? পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, আমাদের যে টাইপরাইটার সে ভুল করে দুইটাই সেম উঠে ফেলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পাবলিক সার্ভিস কমিশন এটা হবে। এটা অন্য একটা কিছু হইতে পারে, সার্ভাইভ কমিশন হইতে পারে। ঠিক আছে, সো এটা পাবলিক সার্ভিস কমিশন হবে। ওকে, তারপরে দেখো 12 নাম্বার, সরকারের মামলা পরিচালনার জন্য নিযুক্ত করা হয় কাকে? বারবার বলছি, এটা অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, সরকারের মামলা পরিচালনা একমাত্র অ্যাটর্নি জেনারেলই করতে পারে। তারপরে দেখো
13 নাম্বার অ্যাটর্নি জেনারেলের কাজ কোনটা দেখো তো, সরকারি দলের আইনি সহায়তা, প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা, প্রধানমন্ত্রী আইন উপদেষ্টা, শুধু ফৌজদারি কার্যবিরোধীর ব্যাখ্যা, সিআরপি। দেখি এটা যারা এটার অ্যান্সার দিতে পারবা, বুঝতে পারবো, তারা আসলে বুঝতে পারছো যে অ্যাটর্নি জেনারেল কাজটা কি। সবাই অ্যান্সার করে ফেলো। আচ্ছা আমি একটু মাঝখান দিয়ে বলে রাখি, তোমরা যারা এসএসসি 25 তোমাদের জন্য আমরা ফ্রিতেই এই সকল ক্লাসগুলো নিয়ে থাকবো। তোমরা চাইলে আমাদের ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, কারণ আমাদের ডিউ আইসিইউ ব্যাচে প্রতি বছর 4500 থেকে 5000 স্টুডেন্ট থাকে, এবং এখান থেকে আলহামদুলিল্লাহ 400 এর মতো স্টুডেন্ট প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং গত বছর চান্স পাইছে। আমরা তাদের সংবর্ধনা দিব খুব শীঘ্রই। কিছুদিন আগে আমরা বিউপিতে অলরেডি প্রায় 50 জনের মতো শিক্ষার্থীকে সংবর্ধনা দিছি। ঠিক প্রতি বছর আমাদের এখান থেকে 1500 থেকে 2000 স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে থাকে। এবং তোমরা যারা জানো যে বি ইউনিট বা বিভাগ পরিবর্তন যে ইউনিটটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বা যেখানেই বলো, মানবিক এবং বিভাগ পরিবর্তন, এটার জন্য কিন্তু বর্তমানে আই এডুকেশন বাংলাদেশের শ্রেষ্ঠ একটা প্ল্যাটফর্ম। একটু তোমরা খোঁজ নিতে পারো, এবং তোমরা জানো যে আমাদের এখানে যারা ক্লাস নেয় তারা সবাই খুবই দক্ষ এবং সাবজেক্ট ওয়াইজ খুবই পরিশ্রমী শিক্ষক, তারা এটা পরিচালিত হয়। এবং শুধু ক্লাসই না, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, ওয়েবসাইটে থাকবে, তোমাদের আমরা লেকচার শিট প্রোভাইড করব, এক্সাম নিব, হ্যাঁ, সবকিছু তোমরা খুব নিট এন্ড ক্লিন এবং খুবই রুটিন মাফিক পাবা, এবং শিডিউল অনুযায়ী সবকিছু চলবে। একটু জাস্ট বড় ভাই আপুর যারা চান্স পাইছে তোমাদের এলাকা থেকে, তাদের মাধ্যমে জেনে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আর যারা এসএসসি 26 তোমাদের জন্য আমরা একটা কামব্যাক কোর্স নিয়ে আসছি। তোমরা চাইলে এখন আমাদের এই আমার পরিণতি সবগুলো ক্লাস, একদম সব ক্লাসগুলো একদম সাজানো ভাবে তোমরা ওয়েবসাইট এবং রেকর্ডেড ক্লাস হিসেবে পেয়ে যাবা। আমি তোমাদের এগুলো প্রোভাইড করব। তোমরা চাইলে এসএসসি 26 আমাদের এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে শুধু এই পরিণতি না, বাংলা, ইংলিশ, আইসিটি, পরিণতি, ইতিহাস, ভূগোল সবকিছুই পাওয়া। ওকে, আচ্ছা এবার চলো, তাহলে এটার অ্যান্সার তোমরা যারা দিছো ভাই আপুরা, এটার অ্যান্সারটা হবে দেখো, সরকারি দলের আইনি সহায়তা। না, সরকারি দল বলতে কি, এখানে তো শুধু সরকারি দলের হইয়া অ্যাটর্নি জেনারেল কাজ করে না, তাহলে এটা বাদ। প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা, প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে আমরাই তো প্রজা, তাহলে প্রজাতন্ত্র মানেই হচ্ছে বাংলাদেশ সরকার প্রজাতন্ত্রী একটা রাষ্ট্র না, তাইলে এটা মানা যায়। প্রধানমন্ত্রী আইন উপদেষ্টা, তিনি কি শুধু প্রধানমন্ত্রী? না, তিনি পুরো রাষ্ট্রের আইন উপদেষ্টা। শুধু ফৌজদারি, তিনি কি শুধু ফৌজদারি দেখে? না, তিনি সকল জিনিসই দেখে। তাহলে এটার অ্যান্সারটা এটাই হবে যে প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা। প্রজাতন্ত্র মানেই সরকার, সরকারের পক্ষে আইনি ব্যাখ্যা, আর সরকার মানে কি? রাষ্ট্র, ঠিক আছে? এই জন্য এটা খ নাম্বার হবে। 14 নাম্বার দেখো, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের দায়িত্ব হলো কি? দুর্নীতি তদন্ত করা, সরকারি হিসাব নিরীক্ষণ করা, বাজেট প্রণয়ন করা, সরকারকে আইনি মতামত প্রদান করা। একটু দেখো তো এটা কি হবে? 14 নাম্বার। সবাই অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, আই এডুকেশন অ্যাকচুয়ালি তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখবা যে আই এডুকেশন অ্যাকচুয়ালি তোমাদের বি ইউনিট মানে ঢাকা ইউনিভার্সিটি যেটা বি ইউনিট, এবং সবারই তো টার্গেট মেনলি ঢাকা ইউনিভার্সিটি থাকে। তো এর বাহিরেও তোমরা যে ইউনিভার্সিটিতে পড়তে চাও সবার জন্যই কিন্তু আমাদের একটা কোর্সে ইনশাল্লাহ তোমাদের ঢাবি, রাবি, চবি গুচ্ছ হয়ে যাবে। আর জাহাঙ্গীরনগর বিউপি যেহেতু এগুলো পড়ানোর স্ট্যান্ডার্ড আলাদা, এগুলো আবার ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়, সেজন্য এগুলো আমরা আলাদাভাবে পড়ায় থাকি। সো একটু বড় আপুদের মাধ্যমে, বড় ভাইয়াদের মাধ্যমে খোঁজ নিয়ে তোমরা এখনই ডিসকাউন্টে অনেক কম টাকায় ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু আমাদের এটা ডাবল থেকে ট্রিপলও হয়ে যেতে পারে। ওকে, 14 রবিউল ইসলাম রিয়াদ বলছে 14 বি, রাজি আক্তার বলছে বি, সায়েদা আচ্ছা শিফা আক্তার বলছে 14 এর খ। আচ্ছা ঠিক আছে, তোমরা অ্যান্সার দিছো যে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কাজটা কি। ওকে, তাহলে দুর্নীতি তদন্ত করা না, তিনি অ্যাকচুয়ালি শুধু দুর্নীতি তদন্ত করে না, বাজেট প্রণয়ন করা তার কাজ না, বাজেট প্রণয়ন করা আইন বিভাগের কাজ। দুর্নীতি তদন্ত করা এটা দুদকের কাজ, দুর্নীতি তদন্ত করা এটা কার কাজ? দুদকের কাজ। আর বাজেট প্রণয়ন করা এটা আইন বিভাগের মানে হচ্ছে আইন বিভাগের কাজ। সরকারকে আইনি মতামত প্রদান করা এটা অ্যাটর্নি জেনারেলের কাজ, এটা অ্যাটর্নি জেনারেলের কাজ। তাহলে এই সরকারি হিসাব নিরীক্ষণ করা মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে হিসাব, তারা যে আর্থিক বিবরণী প্রদান করে, সবারই যে একটা আর্থিক বাজেট যায়, সেই বাজেটটা তাদের যে নথিভুক্ত থাকে ওগুলা দেখাশোনা হচ্ছে তার কাজ, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কাজ, ঠিক আছে? এবার আসো লাস্ট কোশ্চেন 15 নাম্বার, দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? ভাইয়া পিডিএফ গুলো দরকার, আমাদের সকল পিডিএফ, আমার ক্লাসের সকল পিডিএফ তুমি কোথায় পেয়ে যাবা? আমরা একটা
ড্রাইভ লিংকে হচ্ছে আপলোড করে থাকি, সেখানের মাধ্যমে তোমরা যদি না পেয়ে থাকো জাস্ট আমার ক্লাসটা পরে আইডিকেশন পেজে নক দিবা, নক দিয়ে বলবা যে আমি হচ্ছে এই যে ভাইয়াদের ক্লাসগুলার এসিসি ক্লাসগুলোর হচ্ছে পিডিএফ গুলো পাচ্ছি না, পিডিএফ ড্রাইভটা কোথায়, তাহলে ড্রাইভটা তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে ওকে। যারা একটু লেট করে আসছো তোমরা কিন্তু পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা করে ফেলবা। ঠিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে, লাস্ট আমরা একদম লাস্ট। ঠিক আছে, তাহলে হ্যাঁ তোমরা যারা বলছো ডি, এটা হবে 2004 সালে। মনে রাখবা এটার কত সালে গঠন, মনে রাখবা দুদক গঠন প্লাস আইন পাস, দুইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। দুদক গঠন প্লাস আইন পাস দুইটাই 2004 সালে হয়েছে। ঠিক আছে, দুদক। আর এই দুদকটা কোথায়? দুদকটা হচ্ছে তোমার ঢাকার সেগুনবাগিচায়। কিছুদিন আগে এটা গুচ্ছ একটা পরীক্ষায় আসছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল, এবং আমার বই থেকে এগুলা কমন পড়ছিল। ঠিক আছে, সো সেগুনবাগিচা। দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? এটা 2004 সালে গঠিত হয়। এবার চলো আমি তোমাদেরকে খুব সংক্ষেপে একদম যেইভাবে তোমরা পড়লে আর ভুলবা না এরকম ভাবে দেখাবো। চলো, এইগুলা সব আমার বইয়ের কাজ করা। তো দেখো, পিএসসি বা সরকারি কর্ম কমিশন, যেটাকে আমরা ইংলিশে বলি, দেখো পিএসসি বা পরীক্ষা আসে বিপিএসসি, মনে রাখবা দুইটাই সেম জিনিস। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, ফুল ফর্মটা দেখে রাখো। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এটা হচ্ছে একটা স্বাধীন প্রতিষ্ঠান। কর্ম কমিশনের প্রধান কে? চেয়ারম্যান। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করে। চেয়ারম্যানকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি আর চেয়ারম্যান দুজন পরামর্শ করে বাকি কয়েকজনকে নিয়োগ দেয়। ঠিক আছে, তারপর 1972 সালে রাষ্ট্রপতির আদেশ জারি করেন। 1972 সালে রাষ্ট্রপতি আদেশ জারি করেন। আর সংবিধানের 137 নাম্বার, এটা মাথায় রাখবা, সংবিধানের 137 নাম্বার অনুচ্ছেদে এই পিএসসি সম্পর্কে বলা আছে। আর ন্যূনতম 6 থেকে 15 জন। কতজন? 6 থেকে 15 জন থাকে। মেয়াদ কত বছর? 5 বছর। তাহলে শুধুমাত্র তুমি যদি এই এতটুকু যদি তুমি সরকারি কর্মকমিশন সম্পর্কে জানো, তাহলে তুমি কিন্তু একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। বাকি তো তোমার তাদের কাজ সম্পর্কে আইডিয়া থাকা লাগবেই, তাই না? তবে এগুলা পড়লে তোমার এমসিকিউ এবং সৃজনশীল তুমি লিখতে পারবা, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, দেখে রাখো। আচ্ছা, আমি তো পিডিএফটা দিয়ে দিব, তো কোনো সমস্যা নাই। এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্য তোমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশন। এটা যদি একটু দেখো, আমি কিন্তু আরেকটা অধ্যায় পড়াবো। দেখো, নির্বাচন কমিশন সম্পর্কে জানবা। এটা 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এটার গঠনটা কিভাবে হয়েছে দেখো, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন। তার মানে টোটাল এখানে সদস্য কয়জন দেখো তো? সদস্য টোটাল 5 জন। তাদের মেয়াদও কত বছর? মেয়াদও 5 বছর। তাহলে নির্বাচন কমিশনে তাদের মেয়াদও 5 বছর, সদস্য 5 জন। 5 জনের কিন্তু বেশি না। একজন নির্বাচন কমিশনার আর একজন অনধিক চেয়ারম্যান। প্রথম এক মহিলা একজন কমিশনার ছিলেন কবিতা খানম, এটা মনে রাখতে পারো। একটি স্বতন্ত্র নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। অপারেশন নবযাত্রা, এটা নাও লাগতে পারে। ঠিক আছে, সো এগুলা পড়লেই কিন্তু তোমার নির্বাচন কমিশন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এবার দেখো অ্যাটর্নি জেনারেল, অনুচ্ছেদ 64 নম্বর অনুচ্ছেদে বলা আছে তাকে বলা হয় সরকারের আইনজীবী। প্রশ্নে বলা হবে সরকারের আইনজীবী কি? সরকারের আইনজীবী হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। তাহলে পরীক্ষায় তোমার উদ্দীপকে আসতে পারে একজন ব্যক্তি যিনি সরকারের প্রধান আইন কর্মকর্তা, তিনি সরকারের পক্ষ হয়ে বিদেশি একটি প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তি করলেন। এবার তোমার গ নম্বরের প্রশ্নে আসবে তোমার পঠিত বইয়ের সাথে এই কোন ব্যক্তির মিল আছে? তাহলে এটা অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্ব পালন করেন। তার মানে তাকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি, তার মানে হচ্ছে তাকে নিয়োগ দেয় মেনলি রাষ্ট্রপতি আর কি। নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী মেয়াদ। দেখছো, মেয়াদটা কার অনুযায়ী? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। মানে রাষ্ট্রপতি যখন ইচ্ছা তখন তাকে আনবে, যখন ইচ্ছা তখন তাকে আউট করে দিতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। এবার আসো মহাহিসাব নিরীক্ষক, এটা সম্পর্কে খুব বেশি আইডিয়া না রাখলেও হবে। শুধু মনে রাখবা এটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদমর্যাদা, মেয়াদকাল 5 বছর, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ। এটা সম্পর্কে আমার মনে হয় না এটা সম্পর্কে কোনো সৃজনশীল আসবে। আর আসলেও মনে রাখবা ওই যে সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যেই তোমার হচ্ছে যে আর্থিক বিবরণী এবং তাদের আর্থিক খরচ, এই নথিগুলা তিনি দেখাশোনা করেন। ঠিক আছে, তিনি এগুলা চেক করেন। তাহলে এতটুকু জানলেই হবে। এইবার আসো আমরা 10ম অধ্যায়টা দেখি। 10ম অধ্যায়ে আমি আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাই দেই, পরবর্তীতে এগুলো পড়াবো। ঠিক আছে, দেখো তো 10ম অধ্যায়। আচ্ছা, এখানে 10ম অধ্যায়ের আমি যেগুলো দিছিলাম সেগুলো কোথায় একটু দেখি তো। এগুলো খুব শীঘ্রই আমরা অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা পরে দেখতেছি।
তাহলে আমরা আগে অ্যান্সার করে ফেলি। দেখো আমরা এবার দশম অধ্যায়টা ঠিক এভাবেই পড়বো। প্রথমে এমসিকিউ পড়বো, গুরুত্বপূর্ণ সৃজনশীল এমসি মানে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলা দেখবো। দেখো প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটা দেখো তো, ডিসেবিলিটি, ডিসেবল, ডিসপাস, ডিসকাউন্ট। অ্যান্সার করে ফেলো খুব দ্রুত, এগুলাই পরীক্ষায় আসে, এগুলাই পরীক্ষায় আসে, খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? স্যার আপনার নাম প্লিজ। আমার নাম হচ্ছে সাইফুর রহমান জুবায়ের, তোমরা ক্যাপশনে পাবা সাইফুর রহমান জুবায়ের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 4th বর্ষে পড়াশোনা করতেছি এবং তোমাদের এই আইডিকেশনে আমি হচ্ছে বিগত বছর যাবৎ জিকে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। বাংলাদেশ পাঠটা আমি পড়িয়ে থাকি, ঠিক আছে? ওকে ওকে, শাহিন বলছে বি, শেমি বলছে বি, রাজি আক্তার বলছে এ। ওকে, তাহলে এটা आंसर হবে কি? এটা হবে প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ। তোমরা आंसर করতেছো না কেন? তোমরা কি এটা পারো না ভাই? এগুলা কি 2025 এর? 2025 2026 দুই ব্যাচের জন্যই পড়া তো সেম জিনিসই, তাহলে 25 26 দুই ব্যাচের জন্যই, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ডিসেবল, প্রতিবন্ধী শব্দের ডিসেবল হবে, ঠিক আছে? ওকে, তারপর আসো 2 নাম্বার, বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদা তোমরা দেখবা যখন মেট্রো রেলে উঠবা, বাসে উঠবা, বিভিন্ন যানবাহনে উঠবা, সেখানে লেখা আছে বিশেষ চাহিদার জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার। তার মানে কি? তাহলে একটু চিন্তা করো তো, বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদা 2 নাম্বার। স্যার ক অধ্যায় এটা? এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। এতক্ষণ আমরা 7ম অধ্যায় পড়াইছি, এখন আমরা 10ম অধ্যায় পড়তেছি, ঠিক আছে? আমার সময় খুব বেশি নেই, চলো আমরা এটা সলভ করে ফেলি। বিশেষ চাহিদা জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধীরা, কারণ উপজাতিরা বিশেষ চাহিদা না, ভিক্ষুকরাও না। তোমরা মনে করতে পারো ভিক্ষুকরা মনে বিশেষ চাহিদা, বাট না, এটা হচ্ছে প্রতিবন্ধী, ঠিক আছে? এটা হবে প্রতিবন্ধী। বিশেষ চাহিদা জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধীদের বোঝায়। তারপর দেখো 3 নাম্বার, বিশেষ প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? বিশেষ প্রতিবন্ধী দিবস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই आंसर করে ফেলো। বিশ্ব প্রতিবন্ধী দিবস, বিশ্ব প্রতিবন্ধী দিবস খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে 3 ডিসেম্বর, ঠিক আছে? বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে 3 ডিসেম্বর। তারপর দেখো 4 নাম্বার, বিশেষ শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধকতার সমস্যায় আক্রান্ত? শতকরা কত ভাগ মানুষ? বর্তমানে প্রায় 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষ এই বিশ্বে আছে। তার মধ্যে কত পার্সেন্ট মানুষ এই প্রতিবন্ধী সমস্যায় আক্রান্ত? বলো তো, কত পার্সেন্ট মানুষ প্রতিবন্ধী সমস্যায় আক্রান্ত? সবাই आंसर করে ফেলো। হ্যাঁ, এটা কি হবে? 4 এর ক হবে 10%। 10%ই প্রতিবন্ধী সমস্যায় আক্রান্ত। তারপর আসো প্রতিবন্ধী প্রধানত কত প্রকার? আচ্ছা, এটা লাগবে না। প্রতিবন্ধী প্রধানত কত প্রকার? ব্রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? খুবই, এটা এখনো কিছুদিন আগে জিএনও মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, পাবলিক সার্ভিস বা পিএসসি বা বিসিএস পরীক্ষা এটা এখনো আসে। ব্রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? ও, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা এটা পাবা, শিওর এটা পাবা ইনশাআল্লাহ। আমি মানে যদি এটা না আসে, যাও তোমাদের হচ্ছে মহসিন ভাইকে বন্ধক রাখলাম, যদি পরীক্ষা এটা না আসে মহসিন ভাইরে তোমরা উঠে নিয়ে যাবা, ঠিক আছে? সো এটা পরীক্ষা আসবেই, কোনো না কোনো একটা বিভাগে এটা আসবেই, মানে বোর্ডে আসবেই। স্যার অ্যাটর্নি জেনারেল কিভাবে হয়? অ্যাটর্নি জেনারেল কিভাবে হয়? অ্যাটর্নি জেনারেল মনে করো যে কমপক্ষে কোনো একটা, তিনি তো একজন আইনজীবী, তিনি মনে করো নরমালি কোনো একটা আদালতে বা কোনো একটা হচ্ছে সুপ্রিম কোর্টে তিনি যদি মিনিমাম কয়েক বছর বা 10 বছর যাবত হচ্ছে, 10 বছর হলে বিচারক, তিনি যদি মনে করো কয়েক বছর যাবত সার্ভিস দেয় এবং তার পারফরমেন্স যদি ভালো হয়, তখন রাষ্ট্রপতি তাকে বানাইতে পারে, ঠিক আছে? প্রথমত আগে তোমাকে একজন লয়ার হইতে হবে, ঠিক আছে? ব্রেল সামগ্রী, ব্রেল সামগ্রী হচ্ছে তোমার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। তারা হচ্ছে যারা চোখে দেখে না, তারা এরকম, এটা এক ধরনের ডট 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 টাইপের এরকম থাকে, তো তারা ওই ডট 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 দিয়ে দেখে দেখে, তোমরা দেখবা মেট্রো রেলে তাদের জন্য একটা হলুদ রাস্তা আছে, যেটা বাকি সবগুলা টাইলস থেকে আলাদা, মানে তারা শুধু ওই রাস্তাটা দিয়ে চলবে। এটা এক ধরনের চিহ্ন যে আপনি এইভাবে হাঁটবেন। তো এটাও তারা যেহেতু চোখে দেখে না, তারা এগুলা ডট 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 টাইপের দিয়ে এক ধরনের একটা বইয়ের মতো করে সকল জিনিস এভাবে করা আছে, তারা ওইটা পরে পরে তাদের যেহেতু অন্য ইন্দ্রিয়গুলো একটু বেশি স্মার্ট হয়ে থাকে, এটা তারা করতে পারে, ঠিক আছে? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল সামগ্রী। এবার আসো দুর্নীতি কি? দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, এটা আমরা সবাই জানি, দুর্নীতি একটা সামাজিক ব্যাধি। আচ্ছা, এগুলা তোমরা পারবা, এগুলা অ্যান্সার আমি আর ইয়ে না করি, সো এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আমি হচ্ছে এবার তোমাদের যেটা দেখাবো, দেখো একটু দেখো আমার সাথে।
খুবই গুরুত্বপূর্ণ জিনিস, চলো একটু দেখে আসি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, কোথায় কোথায়, এই যে দেখো গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের তো দ্বিতীয় পত্রের সপ্তম দশম অধ্যায়ে অনেকগুলা টপিক আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বর্তমানে তোমাদের জন্য এটা 7 স্টার। এই বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন, আমরা জানি নরমালি 3 থেকে 7 দিন বা 1 থেকে 7 দিনের যে আবহাওয়া বা অবস্থা সেটাকে আমরা আবহাওয়া বলি। 1 থেকে 7 দিনের যে অবস্থা সেটাকে আমরা আবহাওয়া বলি, আর যেটা 25 থেকে 30 বছরের গড় অবস্থা, আবহাওয়ার গড় অবস্থা, সেটাকে আমরা জলবায়ু বলি। তার মানে জলবায়ু হচ্ছে একটা দীর্ঘ সময়, 25 থেকে 30 বছর। এটা একটা পুরো মহাদেশে হইতে পারে, একটা দেশে হইতে পারে, একটা পুরো অঞ্চলে হইতে পারে, আর আবহাওয়া নির্দিষ্ট একটা এলাকা হইতে পারে। সহজে মনে রাখবা, আবহাওয়া হচ্ছে ছেলেদের মন, যেটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, আর জলবায়ু হচ্ছে মেয়েদের মন, যেটা একজনের প্রতি লয়াল থাকে। এখন আবার ছেলেরা খুশি হয়ে যায় না, ঠিক আছে? তো যাই হোক, মজা করলাম। তো আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময়, দেখবা এই রোদ এই বৃষ্টি, মানে কোনো ঠিক ঠিকানা নাই, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, মেয়েদের মুড সুইং এর মতো, ঠিক আছে? আর জলবায়ু হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে 25 থেকে 30 বছর যাবত এটা চলতেই থাকে, এমনই থাকে। সো তোমরা অবশ্যই এটা সম্পর্কে পড়বা, কারণ এখন কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে একদম কোথায়, একদম গরমের সময় পরীক্ষাটা হবে। সো এটা খুবই একটা হট টপিক, ঠিক আছে? সো বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন পড়বা। এইডস একটু কম গুরুত্বপূর্ণ, দুর্নীতি অনেক গুরুত্বপূর্ণ, দুর্নীতি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই দুইটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আর এইটা এটা নিয়ে একটা সৃজনশীল আসতে পারে। আসলে তোমরা জানবাই জ্বর, গলা ব্যথা, ঠান্ডা, এগুলো হচ্ছে এর উপসর্গ, ঠিক আছে? 1981 সালে প্রথম পাওয়া গেছে। তাইলে এবার দেখো আমি একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাই যে তোমরা আসলে কি কি পড়বা, এখান থেকে কি কি পড়বা। দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকলাঙ্গ প্রতিবন্ধী সমস্যাকে 3 শ্রেণীতে ভাগ করছে। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে ভাগ করছে। দুর্নীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে করাপশন। এটা কি শব্দ? এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যেটা করাপ্টাস থেকে আসছে। আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয় দুর্নীতি অর্থ অস্বাভাবিক উপায়ে কিছু করা। তাহলে তোমাকে পরীক্ষা আসতে পারে অক্সফোর্ড ডিকশনারিতে কি বলা হয়েছে, তুমি চাইলে এটার সংজ্ঞা এটা বলতে পারো যে দুর্নীতি অর্থ অস্বাভাবিক উপায়ে কিছু করা। আর দুদক মানে কি? দুর্নীতি দমন কমিশন আইন, যেটা কার্যকর হয় 2004 সালে। আর দুদক কার্যালয় কোথায়? ঢাকার সেগুনবাগিচায়। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা একটা স্বাধীন কমিশন, এটা একটা স্বাধীন কমিশন, কিন্তু কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। মনে রাখবা, দুদক হচ্ছে একটা স্বাধীন কমিশন। এগুলো সব আমার মৌলিক বিদ্যা বইতে আছে, ওইখান থেকে নিচ্ছি আমি। এটা হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা স্বাধীন কমিশন। এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। তারপর দেখবা, উৎপাদিত দ্রব্য সামগ্রীর মনোত্তীর্ণ পরীক্ষা করে বিএসটিআই। তোমরা দেখবা লবণ কিনলে সেখানে দেখবা লেখা আছে বিএসটিআই কর্তৃক অনুমোদিত। আবার যে কোনো খাবারে কিছু কিনলে দেখবা সেখানে লেখা আছে বিএসটিআই দ্বারা অনুমোদিত। চিপসের প্যাকেটও লেখা আছে। মানে একটা কিছু কোম্পানি তোমার চাইলেই তারা বাজারে ছাড়তে পারে না, সেটা আগে বিএসটিআই দ্বারা পরীক্ষা করতে হয়। বিএসটিআই মানে কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটা ফুল ফর্মটা জানা যাবা। এটা একদম বিসিএস পর্যন্ত কাজে লাগবে, এখন থেকে বিসিএস পর্যন্ত কাজে লাগবে। সামাজিক ব্যাধি সমস্যা কি কি দেখো, ইপটিজিং একটা সামাজিক ব্যাধি সমস্যা, যৌন হয়রানিমূলক আচরণ, এগুলো সবই সামাজিক ব্যাধি সংক্রান্ত সমস্যা। এইডস সম্পর্কে একটু দেখি আমরা। 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস। এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত কি কি দেখো, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। দেখো, এইডসটা হচ্ছে মেইনলি রোগ, ঠিক আছে? রোগের নাম কি? রোগের নাম হচ্ছে এইডস। আর যে ভাইরাসটা আক্রমণ করে সেটার নাম হচ্ছে এইচআইভি, মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এসআইভি। আর প্রথম এইডস এর উদ্ভব ঘটে 1983 সালের দিকে আফ্রিকাতে। তাহলে প্রথম কোথায় ঘটছে? আফ্রিকায়। আর মানুষের এই রোগ সম্পর্কে জানতে পারে 1950 দশকে। সবচেয়ে বেশি এইডস রোগী রয়েছে আফ্রিকা মহাদেশে। ভারতে এইডস রোগী পাওয়া গেছে 1986 আর বাংলাদেশে 1981 সালে, ঠিক আছে? বাংলাদেশে 1981 সালে। বাংলাদেশে দেখো 1900 এইডস রোগী। তাহলে ভারতেরটা আসবে না, আসবে বাংলাদেশেরটা। বাংলাদেশে এইডস রোগী কবে পাওয়া গেছে? বাংলাদেশে পাওয়া গেছে 1981 সালে। এইচআইভি মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। আর এইডস এর ফুল ফর্মটা দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে? পৃথিবীতে প্রথম এইডস রোগী শনাক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, এটাও পরীক্ষায় আসে। আর লক্ষণগুলো কি কি দেখো, জ্বর, গলা ব্যথা, ওজন হ্রাস, এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা। আচ্ছা, এটা তো মেনে চলতে হবে। আর এটা হচ্ছে ওজন হ্রাস, এগুলো হচ্ছে লক্ষণ। তাহলে লক্ষণগুলো এখান থেকে পড়ে ফেলবা, এতটুকু পড়লেও কিন্তু তোমার একটা সৃজনশীল হয়ে যায়। তারপরে দেখো, জলবায়ু পরিবর্তনের মূল কারণ বিশ্ব উষ্ণায়ন। দেখো, এটা পরীক্ষায় আসবে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। জলবায়ু মেনলি দুইটা কারণে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে, একটা মনুষ্য সৃষ্ট কারণে। আমরা মানুষরাই দেখবা এই যে বিভিন্ন গ্যাস, তারপর হচ্ছে বিভিন্ন অনেক কিছুই করি, যার কারণে হচ্ছে তোমার এই যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন সহ বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু বেড়ে যায়।
ওজন, তোমার এগুলা ঢুকতে পারে কিন্তু আর বের হইতে পারে না, এই জন্য কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যায়। দেখো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো কি কি পরীক্ষায় আসতে পারে, বারবার বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সিডর, ভূমিকম্প, এগুলো সবই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। জলবায়ু পরিবর্তন ঘটে মূলত দুইটা কারণে, প্রাকৃতিক কারণ ও মনুষ্য সৃষ্ট কারণে। জলবায়ু পরিবর্তনের প্রভাব গড় তাপমাত্রা বৃদ্ধি, ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড় সংখ্যা, ঘূর্ণিঝড় বৃদ্ধি আর কি। এগুলা হচ্ছে আমি খুব সংক্ষেপে তোমাদের জন্য করে দিলাম। সো আর আজকে আর না পড়াই, আমার আবার ম্যাটেরিয়াল ধরতে হবে। সো এই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ আমি দিয়ে দিব। সো আজকের কথা বানানোর সময় নাই, আমার ম্যাটেরিয়াল 9:20 7 মিনিটে আমার অফিস থেকে বের হয়ে ম্যাটেরিয়াল উঠতে হবে, হলে যাইতে হবে। সো সবাই ভালো থাকো, টাটা। ইনশাল্লাহ বৃহস্পতিবার একটা ক্লাস তোমাদের সাথে আবারও নিচ্ছি আমি, ঠিক রাত 8:10টায়। আল্লাহ হাফেজ, টাটা।